অন্যান্য সাপের ক্ষেত্রে যেমন ছোবল দিয়ে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, রাসেলস ভাইপার অনেক ক্ষেত্রে কামড় দিয়ে ধরে রাখে। বাংলাদেশের সাপের কামড়ের হার প্রতি 1 লাখে প্রায় 11 জন, 10.98। আমরা রাসেলস ভাইপার নিয়ে অনেক বেশি চিন্তিত। কার্যকারিতার কম হচ্ছে গ্রিন পিট ভাইপারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটাকে লাউডোগা সাপ বলি। কিন্তু যখন আমি মাঠের মধ্যেই সাপের কবলে পড়বো, তখন ওইটা হিসাব করার মতো অবস্থা আসলে বেসিক্যালি কারো থাকবে না, বা মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবো না ওখান থেকে। ওইখানে আমরা কোনোভাবেই ক্ষতি না করার চেষ্টা করবো। আপনি আক্রমণের শিকার হন, তাহলে আপনি বেঁধে হলেও মারা যাবেন। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ডক্টর শুভ্র সৈকত, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কেমন আছেন স্যার? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এত বিজি স্কেডিউলের মধ্যে থেকেও আপনি আজকে আসতে পেরেছেন। তো আমি আপনাকে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে আসলে বিষাক্ত সাপের প্রজাতি কি কি দেখতে পাওয়া যায়, বা কমনলি মানে কোন সাপগুলো আপনারা দেখেন? কমনলি আমাদের আশেপাশে যে সাপগুলো দেখা যায় তার বেশিরভাগই বিষাক্ত নয়। তো বাংলাদেশে যে বিষাক্ত সাপগুলো পাওয়া যায়, বিষধর সাপগুলো বেসিক্যালি বিষধর সাপ যেগুলো পাওয়া যায়, তার মধ্যে রয়েছে গোখরা, কেউটে বা ক্রেট, আর হচ্ছে ভাইপার্স। যেমন আমাদের সবচেয়ে আলোচিত যে সাপটি এখন রাসেলস ভাইপার, এটাই ভাইপারের অন্তর্ভুক্ত। এছাড়াও আরেকটা বিষাক্ত সাপ আমাদের দেশে পাওয়া যায়, ল্যান্ডে কম পাওয়া যায়, এটা হচ্ছে সি স্নেক, অর্থাৎ সামুদ্রিক সাপ। এই 4 ধরনের বিষাক্ত সাপ আমরা বাংলাদেশে দেখে থাকি। আচ্ছা, এবং বর্তমান সময়ে আসলে কি রাসেল ভাইপারের প্রাদুর্ভাবটা আগের থেকে বেড়ে গেছে? কারণ বিগত সময়ে কিন্তু আমরা জানতাম যে এটি প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু ইদানিং আমরা দেখছি যে রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে। এই সাপটি অনেককে হচ্ছে দংশন করছে, অনেকেই চিকিৎসকের কাছে ভর্তি হচ্ছেন, হাসপাতালে ভর্তি হচ্ছেন, এমনকি অনেক অনেক ডিম পাওয়া যাচ্ছে রাসেল ভাইপারের। আসলে ব্যাপারটা কি? রাসেলস ভাইপারের প্রাদুর্ভাব এদেশে আগে থেকেই ছিল, কিন্তু বর্তমান সময়ে তার প্রজনন ক্ষমতা একটু বেশি বৃদ্ধি পেয়েছে বলে মনে হচ্ছে। এবং রাসেলস ভাইপারের যে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা, সেটা হচ্ছে যে এরা পানিতে কচুরিপানার মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে তারা প্রবাহিত হয়। এই কারণে যেসব অঞ্চলে আগে রাসেলস ভাইপার ছিল না, আমরা দেখতে পাচ্ছি এখন বন্যার পানির সাথে সাথে বা পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে এদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে, যেখানে আগে দেখা যেত না। আর রাসেলস ভাইপারের ডিমের ব্যাপারটা একটু কন্ট্রোভার্সিয়াল, কেননা রাসেলস ভাইপার আসলে সরাসরি ডিম পারে না, এরা সরাসরি বাচ্চা দেয়, এই কথাটাও পুরোপুরি ঠিক না। রাসেলস ভাইপারের যে প্রজননের প্রক্রিয়াটা, এটাকে বলা হচ্ছে ওভোভিভিপোরাস, অর্থাৎ এরা ডিম থেকেই বাচ্চা হয়, কিন্তু এই ডিমটা মায়ের শরীরের মধ্যে থাকে, এবং বাচ্চা যখন বের হয় তখন এরা মায়ের শরীর থেকে সরাসরি বাচ্চা হিসেবে বের হয়। ও, মানে ডিম আগে হবে তারপর ডিমটা ফেটে বাচ্চা হবে, ব্যাপারটা তা না? এটা ডিম তা দেওয়ার কোনো ব্যাপারটা নেই। রাসেলস ভাইপারের প্রজনন ক্ষমতা যে বেশি আমরা বলছি, এর কারণটা হচ্ছে এই যে ওদের বাচ্চাগুলো মায়ের পেটের ভিতর থেকে ম্যাচিউরড হয়ে তারপরে বের হচ্ছে। অন্যান্য সাপের যে ডিমগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে বের হওয়ার পরে প্রাকৃতিক কারণে হোক, আঘাতের কারণে হোক, কিছুটা নষ্ট হয়। কিন্তু রাসেলস ভাইপারের বাচ্চা যতগুলো ডিম তারা সৃষ্টি করে, প্রায় সবগুলাই বাচ্চা হিসেবে পৃথিবীতে চলে আসে। এটা একটা বড় কারণ এর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পাওয়ার। এবার আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, বাংলাদেশে এই সাপের হার রাসেল ভাইপার এবং হচ্ছে এশিয়ার, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় আসলে কিভাবে ভ্যারি করছে? আসলে 100 জনের মধ্যে কতজন মানুষকে সাপে কামড়াচ্ছে এই ডেটাটা বের করা একটু কঠিন। আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে যে কতজন মানুষকে সাপে কামড়ালো এবং তার মধ্যে কতজন মানুষ মৃত্যুবরণ করলো। আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, বাংলাদেশ সাউথ এশিয়ার ডাটা প্রায় একই রকম, ইভেন ওয়ার্ল্ডের থেকেও খুব একটা ভ্যারি করে না। তবে যদি আমরা প্রিভ্যালেন্স চিন্তা করি, বাংলাদেশ হেলথ অ্যান্ড ইনজুরি সার্ভে এদের প্রকাশিত একটি তথ্য অনুযায়ী বাংলাদেশের সাপের কামড়ের হার প্রতি 1 লাখে প্রায় 11 জন, 10.98। আর বাংলাদেশের সর্পদংশনের যে সংখ্যাটা, এটা এনসিডিসি থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী 2022-23 সালে এটার সংখ্যা ছিল হচ্ছে 4.03 লাখ, অর্থাৎ 4,03,000 মানুষ সাপের কামড় খেয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 7,500-এর সামান্য বেশি, 7511। এতজন মানুষ মারা গিয়েছেন। তবে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা চিন্তা করি, তাহলে সাপের বিষের কামড়ের মৃত্যুর হার প্রায় এরকমই, অ্যারাউন্ড 2%-এর আশেপাশে হবে, মানে বাংলাদেশের মতোই, বাংলাদেশের মতোই। টোটাল ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর 5.4 মিলিয়ন মানুষ সাপের কামড় খান, এবং এতে মৃত্যুর হার এটা ভ্যারি করে হচ্ছে 87,000 থেকে 1,40,000 পর্যন্ত। এবং ডব্লিউএইচওর একটা ডেটাতে দেখা গেছে যে মানে টেম্পারেচারের সাথে বা আমাদের এই যে পরিবেশের জলবায়ু যে একটা পরিবর্তন, আবহাওয়ার যে পরিবর্তন, এটার সাথে আসলে কি সাপের কোনো যোগসূত্র আছে কিনা?
আসলে শুধু সাপ না, যে কোনো ধরনের প্রাণী যেগুলো প্রকৃতিতে বিচরণ করে এরা সবাই বাস্তু সংস্থানের একটা অংশ। হুম। সুতরাং প্রকৃতির কোনো একটা অংশ, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট, এর কোনো একটা যদি ক্ষতিগ্রস্ত হয় বা কোনো একটা যদি প্রভাবিত হয়, তাহলে দেখা যায় যে এর প্রতিটি প্রাণী প্রভাবিত হয়। ঠিক সেরকম সাপের আবাসস্থল মূলত যেগুলো, যেমন সাপ সাধারণত থাকতে পছন্দ করে একটু ঝোপযুক্ত স্থানে, কিছু সাপ বনে জঙ্গলে থাকতে পছন্দ করে, কিছু সাপ পানিতে থাকতে পছন্দ করে। তো যখন তাদের বাসস্থানগুলো বিলুপ্ত হচ্ছে আস্তে আস্তে, তখন তারা কিন্তু লোকালয়ের দিকে সরে আসছে। লোকালয়ের যে সুবিধাটা তারা পায় সেটা হচ্ছে লোকালয়ে আমাদের বাড়ির আশেপাশে ওরা অনেক খাদ্যের সন্ধান পায়। যেমন ওরা আমাদের ফসলের গোড়াতে এসে ওঠার চেষ্টা করে, কারণ ওখানে আচ্ছা, ইঁদুর আচ্ছা। থাকে। হ্যাঁ, 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 হ্যাঁ। শুধুমাত্র ইঁদুর না, আরো বিভিন্ন রকমের ছোট ছোট প্রাণী যেগুলো আমাদের ওরা হাউসহোল্ড খেয়ে আশেপাশে বেঁচে আমরা থাকে আর কি। দেখতে পাই, এগুলো তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য তারা মানুষের আশেপাশে ইদানিং চলে আসছে। না হলে বিষাক্ত সাপ, বিষধর সাপ মূলত, এরা সাধারণত মানুষের আশেপাশে থাকতে চায় না। তো আপনি যেটা বললেন যে ওর আবাসস্থল নষ্ট হওয়ার কারণে বা প্রাকৃতিক পরিবর্তনগুলোর কারণে এরা এখন মানুষের কাছাকাছি চলে আসছে। এবার যেটা জানতে চাই সেটা হচ্ছে যে একটা সাপ যখন কামড় দেয়, একটা বিষাক্ত সাপ যখন কামড় দেয়, তখন এর প্রাথমিক লক্ষণ উপসর্গগুলা একজন রোগীর মধ্যে কি কি আসতে পারে? আচ্ছা, বিষধর সাপগুলোকে আমরা নানাভাবে ক্লাসিফাই করি। এদের এদের সিমটমগুলো একটু ডিফারেন্ট হয় আর কি। তো সাপের কামড়ের এই সিমটমগুলোকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নিউরোটক্সিক ফিচার, আচ্ছা। অর্থাৎ স্নায়ুকে আক্রমণ করে যে লক্ষণগুলো দেখা দেয়। নাম্বার 2 হচ্ছে যে এই মাসেলকে আক্রমণ করে। মাসেল পচে যায় ব্যাপারটা তেমন নয়, মাসেল ফাইবারগুলো ব্রেকডাউন হয়। তো সেখান থেকে মানুষের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা একটা প্রজাতি। আরেকটা হচ্ছে হেমোটক্সিক। আচ্ছা। আমাদের রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটি রয়েছে, সেই প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে সাপের কামড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা। আমাদের বিভিন্ন জায়গায় মাইক্রোক্লট তৈরি হয়, ডিআইসি বলা হয়। তো এর কারণে রক্ত চলাচল ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের শরীরের যে কোনো অংশ দিয়ে, আমাদের নাক দিয়ে, মুখ দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, অনেক ক্ষেত্রে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। তো বিষাক্ত সাপের কামড়ের মূল যে বেশিরভাগ আমরা যেগুলো পাই তার মধ্যে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। এছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে, যেমন কিছু আছে কার্ডিওটক্সিক সাপ। সাধারণত কোবরাদের মধ্যে এই ব্যাপারগুলো দেখা যায় বেশি, আচ্ছা, যে আচ্ছা। হঠাৎ করে একটা কার্ডিওজেনিক শকে পেশেন্ট চলে যেতে পারে। এছাড়াও আরো কিছু লক্ষণ রয়েছে যেগুলো বিষাক্ত সাপের জন্য এক্সক্লুসিভ নয়। মানে যেমন অতি সত্বর আমরা দেখি না, কিন্তু হলেও হতে পারে না এরকম না না, কিছু। এইগুলো অবিষাক্ত সাপে কামড়ালে হতে পারে। ও আচ্ছা। বিষধর নয় এমন সাপ কামড়ালেও আমরা রোগীর মধ্যে কিছু লক্ষণ দেখতে পারি, যেমন মাথা ঝিমঝিম করা, চোখের পাতা পড়ে আসা, কিংবা অনেক ক্ষেত্রে খিঁচুনি পর্যন্ত। তো সাধারণত এই সিমটমগুলো বিষের কারণে না হয়ে ওর মানসিক চাপের কারণে হতে পারে। আচ্ছা। বড় রকমের অ্যাংজাইটি কিংবা একটা ভয়ে, ভীতি থেকে এই ধরনের সিমটমগুলো আসতে পারে। এগুলো সাপের বিষের জন্য এক্সক্লুসিভ নয়। সাপের বিষের যে 3টা বললাম, এগুলো ছাড়াও আরো একটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে লোকাল সাইন। সাপে যেখানে কামড়ায় সেই জায়গাটাতে ক্ষত স্থানটা হয়, এটা কিছু স্পেশাল চেহারা আছে। যেমন আমরা সবাই যেটা জানি যে 2টা দাঁতের দাগ পাওয়া যায়। এছাড়াও ওখানে আলসার, ক্ষত তৈরি হতে পারে, ওখানে ব্লিস্টার অর্থাৎ ফোসকা পড়তে পারে, এবং ওই ক্ষত থেকে রক্তপাতটা বন্ধ না হওয়া, এটাও একটা বিষাক্ত সাপের কামড়ের লক্ষণ। বাহ, চমৎকার! আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন অনেকগুলো লক্ষণ। তো এখন একটু জানতে চাইবো ছোট্ট করে যে হাসপাতালে নেওয়ার পূর্ব মুহূর্তে, হাসপাতালে নেওয়ার আগের সময়টাতে তার হয়তো তার পাড়া প্রতিবেশী বা আত্মীয়-স্বজন হয়তো লক্ষ্য করলো যে তাকে সাপে দংশন করেছে। ওই সময় একদম ইমিডিয়েট কি ফার্স্ট এইড দেওয়া যায় যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসে? সাপ কামড় দেওয়ার পর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথম প্যানিক করা যাবে না। এবং আমরা সাধারণত যে কাজটা করে থাকি সেটা হচ্ছে একটা বাঁধন দেওয়ার চেষ্টা করি, একটা টর্নিকেট দিয়ে একটা বাঁধার চেষ্টা করি। এই বাঁধনটা দেওয়া যাবে না, কারণ বাঁধনটা দেওয়া যাবে না? যাবে না। সবসময় তো আমরা দেখি সবাই না, এটা দিতে এই হয়, এমনকি বাঁধন দেওয়ার একটা প্রক্রিয়া আছে, সে ব্যাপারে আমি আলোচনা করব। বাঁধনটা দেওয়ার যেটা সমস্যা সেটা হচ্ছে যে ওখানে যে রক্তনালীগুলো আছে তার মধ্যে রক্ত চলাচলটা বিঘ্নিত হতে পারে, এবং সেই কারণে আমার যে অংশটা অলরেডি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আচ্ছা। আর বাধার জন্য যেটা আমাদের করা দরকার সেটা হচ্ছে যে আমরা 2 ভাবে এই জায়গাটাকে সেভ করতে পারি। একটা হলো আমরা এই জায়গাটা মোবিলাইজ করবো না, নাড়াচাড়া করবো না। আমরা যে অংশটাতে সাপে কামড়াবে সেই অংশ একেবারে নাড়াচাড়া করা যাবে না। যদি হাতে কামড়ায় তাহলে হাত ভেঙে গেলে আমরা যেভাবে ঝুলিয়ে রাখি স্লিং দিয়ে, সেভাবে ঝুলিয়ে রাখবো। যদি পায়ে কামড়ায় তাহলে চেষ্টা করব ওই পাশ একেবারেই ব্যবহার না করার,
দিস ইজ আচ্ছা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমরা যদি বাঁধতেই চাই তাহলে এটাকে বলে কম্প্রেশন ব্যান্ডেজিং। এই যে কোথাও ব্যথা পেলে বা অনেকের হাঁটুতে বা অ্যাঙ্কেলে ব্যথা থাকে তখন যে ক্রেপ ব্যান্ডেজিংটা করা হয়, এরকম ক্রেপ ব্যান্ডেজিং এর মতো করে ব্যান্ডেজ দিয়ে আমরা নিয়ে আসতে পারি, প্রোভাইডেড আচ্ছা। যে আমাদের যেখানে সাপে কামড়েছে ওই জায়গাটা একটা তুলা বা একটা গজ পরিষ্কার দিয়ে বাকি অংশটা আমরা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে নিতে পারি। এভাবে আমরা ইয়ে করতে পারি। আমাদের এইগুলো এটা ছাড়াও আরো যেটা জরুরি দরকার সেটা হচ্ছে ওঝার কাছে বা কোনো প্রাথমিক চিকিৎসকের কাছে গিয়ে সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব যেখানে অ্যান্টিভেনমের সুব্যবস্থা রয়েছে সেখানে রোগীকে নিয়ে পৌঁছানো। অবশ্যই। এবং আমরা যদি বলি যে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করলে আসলে কি, কি ধরনের কমপ্লিকেশন আমরা এড়িয়ে যেতে পারি বা আসলেই কি রোগীকে বাঁচিয়ে ফেরানো সম্ভব কিনা? এটা আসলে কতটুকু সত্য যে আমরা যেটা বলি যে উইদিন 6 আওয়ার্স বা উইদিন 12 আওয়ার্স যদি পেশেন্টকে ইমিডিয়েট ট্রিটমেন্টটা দেওয়া যায় হসপিটালে নিয়ে তাহলে তাকে বাঁচানো যায়? বিষধর সাপের কামড়ে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ট্রেডিশনাল অ্যান্টিভেনমটা রয়েছে যেটাকে আমরা পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বলি, এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম বেশিরভাগ সাপের ক্ষেত্রেই কার্যকর, এমনকি রাসেলস ভাইপারের ক্ষেত্রে এটি সমানভাবে কার্যকর। তো সাধারণত দেখা যায় যে আমরা যত দ্রুত সম্ভব যদি চিকিৎসা শুরু করতে পারি তাহলে এই কমপ্লিকেশনগুলা বা এই সাপের বিষের লক্ষণগুলা পর্যন্ত প্রিভেন্ট করা সম্ভব। আমি প্রথমে যে বলছিলাম স্নায়ুগত যে লক্ষণগুলোর কথা, নিউরোটক্সিসিটির ফিচারগুলো যে বলছিলাম, সেটা হচ্ছে পেশেন্টের চোখের পাতা পড়ে আসে, পেশেন্ট মাথাটা উঁচু করে রাখতে পারে না, তার কথাবার্তা জড়িয়ে যায়, খাবার খেতে গেলে বা কথা বলতে গেলে নাকে চলে যায়, মুখ দিয়ে লালা আসতে পারে। এই ধরনের যে লক্ষণগুলো রয়েছে এগুলা একটু সময় লাগে, মানে এটা টক্সিনের অ্যামাউন্ট বা কোয়ান্টিটির উপর ভ্যারি করে। তো সে কারণে এই লক্ষণগুলো দেখা দেওয়ার শুরুতে বা তার আগে যদি আমরা অ্যান্টিভেনম শুরু করতে পারি তাহলে এই নিউরোমাসকুলার যে সমস্যাগুলো এগুলো কম দেখা দিতে পারে। এটার প্রবলেম হচ্ছে যে নিউরোমাসকুলার যদি আমাদের মাথা এবং ঘাড়ের মাসলগুলোকে আক্রমণ করে তাহলে খুব একটা সমস্যা নেই, বা এটা একটু দেরি হলেও আমি যদি অ্যান্টিভেনম দিতে পারি তাহলে হয়তো ক্ষতি খুব বেশি কিছু হবে না। কিন্তু অনেক ক্ষেত্রে এই স্নায়বিক দুর্বলতাটা আমাদের ডায়াফ্রাম পর্যন্ত পৌঁছে যায়। আমাদের শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়াটা আছে সেই শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে একটা আক্রমণ করতে পারে, সেক্ষেত্রে পেশেন্টের ভেন্টিলেটরি সাপোর্ট লাগতে পারে। সো এই ধরনের সমস্যাগুলো যখন যাতে আমরা প্রিভেন্ট করতে পারি সেজন্য যত দ্রুত সম্ভব আমাদের উচিত অ্যান্টিভেনম গ্রহণ করা। আচ্ছা, অ্যান্টিভেনম বিষয়ে আমাদের পেশেন্টদের মধ্যে, রোগীদের মধ্যে একটা বিরূপ ধারণা কিছুটা রয়েছে যেটা আমরা ওয়ার্কিং ফিল্ডে এক্সপেরিয়েন্স করে থাকি। সেটা হচ্ছে যে সাপের বিষ নিজেই একটা বিষ, এ ধরনের একটা ধারণা নিয়ে অনেকে বসে থাকেন, এজন্য এবং অনেকেই সাপের বিষের চিকিৎসাটি নিতে চান না। তো এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। অনেক ক্ষেত্রে আমাদের পর্যাপ্ত চিকিৎসা থাকা সত্ত্বেও আমরা রোগীকে চিকিৎসা দিতে পারছি না তার কনসেন্টের অভাবে। আমাদের বাংলাদেশের চিটাগংয়ে কিন্তু চিটাগং মেডিকেলে একটা রিসার্চ সেন্টার রয়েছে অ্যান্টিভেনম নিয়ে। তো সেখানে আসলে কি কি ধরনের কাজ হচ্ছে বা তাদের আসলে কাজটা কি সেটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, ভেনম রিসার্চ সেন্টার যেটা চট্টগ্রাম মেডিকেলে তৈরি হচ্ছে এটা আসলে বাংলাদেশের টক্সিকোলজির ইতিহাসে একটা মাইলস্টোন। তো এখানে আমাদের অনেক বড় বড় স্যারদের অবদান রয়েছে। আমরা যদি স্মরণ করতে চাই তাহলে আমাদের এই সাপের বিষ নিয়ে সবচেয়ে বেশি যে কাজ করেছেন বাংলাদেশে আন্তর্জাতিক অঙ্গনে, যিনি এই সাপের বিষের ব্যাপারে তার গবেষণার জন্য পরিচিত, শ্রদ্ধেয় প্রফেসর ফয়েজ স্যার, উনি সরাসরি শিক্ষক আমার। আরও রেদওয়ান স্যার ছিলেন, স্যার কিছুদিন আগে মারা গেছেন। এই স্যারদের তত্ত্বাবধানে এবং তাদের অনুপ্রেরণায় এই রিসার্চ সেন্টারটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো এখনো পর্যন্ত এখানে মানে অ্যান্টিভেনমের যে রিসার্চগুলো চলছে এগুলা কিছু অনগোয়িং রিসার্চ রয়েছে। ওদের ওয়েবসাইটে আমি ঢুকে দেখলাম যে 7টা অলরেডি পাবলিশড রিসার্চ পেপার আছে সেখানে। প্লাস ওরা সাপের বিষ বের করছে এমন ছবি পাওয়া যায়। আর যে কেউ আমাদের ভেনম রিসার্চ সেন্টার লিখে যদি সার্চ দেন তাহলে পেয়ে যাবেন। ওখানে সাপের বিষ নিয়ে কাজ করা হচ্ছে, সাপের খাদ্য, ইঁদুরেরও দেখলাম ছবি রয়েছে। তো এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। আমরা আশা করি যে বাংলাদেশ যেহেতু খুব বেশি বিষধর সাপের এলাকা ছিল না একটা সময়, এজন্য খুব বেশি কাজ হয়নি আসলে, কিন্তু এখন আস্তে আস্তে কাজ হচ্ছে। আসলে আমাদের জিওগ্রাফিকে স্যুট করে এরকম হ্যাঁ, এখন এটা নিয়ে কাজ করা হচ্ছে এবং এই জন্য ভেনম রিসার্চ সেন্টার এটা আমাদের ডিজি হেলথের পৃষ্ঠপোষকতায় এটি নিরলস কাজ করে চলেছে।
যেটি দেশ এবং জনগণের কল্যাণে ভবিষ্যতে আরো কাজে আসবে বলে আমি মনে করি। অবশ্যই, এবং আমিও এই ব্যাপারটা নিয়ে খুবই আশাবাদী। আমাদের নিজেদের অবশ্যই বেশি করে অ্যান্টিভেনমের প্রোডাকশন হওয়া দরকার, কারণ আস্তে আস্তে কিন্তু প্রকৃতি পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং এই সাপের নেচারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, হাসপাতালে একজন রোগী যখন আসছেন সাপে কামড় পাওয়ার পরে, তারপর হচ্ছে হাসপাতালে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট দিচ্ছেন একদম রিসেন্ট গাইডলাইনটা অনুযায়ী, মানে কি কি চিকিৎসা দেওয়া হয়? আচ্ছা, হাসপাতালে আসার পরে আমরা আসলে নির্ধারণ করার চেষ্টা করি যে এই সাপের যে কামড়টি রয়েছে এটি বিষধর সাপের নাকি বিষহীন সাপের। হুম হুম। তো এটার জন্য আমরা একটা ব্লাড ক্লট টেস্ট করে থাকি। এটা আচ্ছা। হচ্ছে আপনার 20 মিনিটস ব্লাড ক্লট টেস্ট। সাধারণত যেগুলো হেমোটক্সিক হুম যে সাপের বিষগুলো রয়েছে তাতে সাধারণত দেখা যায় যে আমরা যদি 20 মিনিট এই একটা টেস্ট টিউবে করে ব্লাডটাকে আনটাস্ট অবস্থায় রেখে দিই, হুম হুম তাহলে এটা ক্লট করে না যদি সেখানে বিষধর সাপে কামড়ে থাকে। হুম হুম আর সাধারণত নর্মালি মানুষের যেভাবে ক্লট করে যায় হুম। সেক্ষেত্রে ক্লট করে যাওয়ার কথা। আচ্ছা, তো যখন মানে আমরা একটা দেখি টেস্ট দিয়ে বুঝতে পারেন হ্যাঁ, যে এটা ইমিডিয়েট টেস্ট দিয়ে বোঝার জন্য হুম হুম ইমিডিয়েট টেস্ট রয়েছে, প্লাস আমরা যেগুলো বলছিলাম সিনড্রোমিক অ্যাপ্রোচ, আমরা কালেকশন অফ সিমটম গুলো দেখি পেশেন্টের ক্ষেত্রে যে তার নিউরোটক্সিক ফিচার আছে কিনা, হুম তার হেমোটক্সিক ফিচার আছে কিনা, তার একেআই আছে কিনা, এই সবগুলো আমরা দেখে এর কালেকশন কম্বিনেশন এগুলো করার পরে আমরা নির্ধারণ করি যদি রোগীটা সাপটাকে নিয়ে আসতে না পারে জীবিত বা মৃত, হুম হুম তখন আমরা নির্ধারণ করি এটা কোন ধরনের বিষ হতে পারে। হুম এরপর আমরা পেশেন্টটাকে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম যেটা আমাদের রয়েছে সেটা আমরা দিয়ে থাকি। হুম। এটা দেওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে এটা অবশ্যই বাসায় চেষ্টা করা যাবে না, এটা না, অবশ্যই না। হসপিটাল সেটিং এ করতে হবে। হুম হুম কেননা এই বিষটা দিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা হসপিটালে কমপ্লিটলি ম্যানেজেবল। হুম এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, বাট দিস মাস্ট বি ইন হসপিটাল সেটিং। হুম সেটা হচ্ছে সাপের বিষের যে ওষুধটি রয়েছে সেটার 10 অ্যাম্পুল আমরা 100 ml, এটা আরও 100 ml নর্মাল স্যালাইনের সঙ্গে মিশিয়ে আমরা ইনফিউশন আকারে দিই। এবং আইডিয়ালি আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে রিয়াকশন প্রিভেন্ট করার জন্য আমরা কিছু ওষুধ পেশেন্টকে আগে থেকে দিয়ে দিই, হুম হুম। এবং অ্যালার্জিক রিয়াকশন হওয়ার পর আচ্ছা। যে যে সমস্যাগুলো রোগীর হতে পারে হুম। সেই ধরনের কিছু ওষুধ আমাদেরকে হাতে রেডি রাখতে হয়। মানে অ্যাডভার্স ইভেন্ট হবে আপনারা জানেন এবং সেই অনুযায়ী কিছু চিকিৎসা অলরেডি হাতে থাকে। এক্স্যাক্টলি, আসলে এক্ষেত্রে আমাদের আর কোনো অপশন নেই, কারণ একমাত্র স্বীকৃত চিকিৎসা সাপের বিষের সেটা হচ্ছে এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম আমাদের দেশে অন্তত, এবং এটাই চিকিৎসা দিতে হবে। এবং রিস্ক বেনিফিট রেশিও যদি আমরা হিসাব করি এটার বেনিফিট অনেক বেশি। আচ্ছা। সেক্ষেত্রে সামান্য অ্যালার্জির ভয়টাকে আমাদের ওইভাবে আমলে নিলে চলবে না। স্থানীয় হাসপাতালগুলো এবং আমরা যেটাকে বলি যে একদম টারশিয়ারি লেভেল হাসপাতাল বা বড় হাসপাতালগুলো, স্পেশালাইজড হসপিটালগুলো, এরা আসলে সাপের কামড়ের চিকিৎসা দেওয়াতে কতটা কার্যকরী ভূমিকা পালন করছে? আচ্ছা, টারশিয়ারি লেভেল হসপিটালগুলো সাধারণত থাকে শহরে, হুম এবং সাপের কামড়গুলো সাধারণত ঘটে থাকে গ্রামে হুম হুম মোস্ট অফ দ্য টাইমস। হুম। তো আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে যেখানে বেশি সাপের কামড় প্রবণ এলাকা, হুম সেসব উপজেলাগুলোতে কিন্তু অ্যান্টিভেনম সাপ্লাই থাকে, সরকারি আচ্ছা। সাপ্লাই থাকে। হুম আর টারশিয়ারি লেভেল হসপিটালে তো অবশ্যই থাকে, যেমন আমাদের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে, হুম এগুলোতে আহ, সরকারি সাপ্লাই থাকে। আমাদের পেশেন্ট আসলে এটাতে রোগীর কোনো পয়সা খরচ হয় না, এটা সম্পূর্ণ সরকারিভাবে এই সাপের বিষের চিকিৎসাটি প্রদান করা হয়ে থাকে। হুম হুম এছাড়া প্রত্যেকটি জেলা হাসপাতালে হুম এই হুম। সরকারি সাপ্লাই রয়েছে। হুম। বেসরকারি সেটিংয়ে আপনি যদি চিকিৎসা নিতে চান সেটাও সম্ভব। হুম। বাংলাদেশের একটি কোম্পানি হুম। এটি এই একই মানের অ্যান্টিভেনম তৈরি করছে। হুম। তবে সাধারণত যে কোনো রকমের পয়জনিং এটাকে সাধারণত পুলিশ কেস হিসেবে ধরা হয়। আচ্ছা। তো এই জন্যে আপনি যদি নন গভর্নমেন্ট হসপিটালে যানও, আনলেস ইউ নিড আইসিইউ সাপোর্ট, হুম হুম এই সময় ছাড়া সাধারণত বেসরকারি হাসপাতালে এগুলো চিকিৎসা করা হয় না। হুম। সেটাই, তার মানে সাপে কামড় দিলে আসলে সবার আগে যে কোনো একটা সরকারি হাসপাতাল বা সরকারি ক্লিনিক খুঁজে বের করতে হবে, কারণ প্রাইভেটে এটাকে আসলে ডিশোল্ডারিং যদি কেউ করে তাহলে দেখা যাবে যে মানে তার সময়টা বিলম্ব শুধু হবে। নষ্ট হচ্ছে, সেই ওজার কাছে যাওয়ার মতো ব্যাপারটাই হলো কিন্তু। হুম 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 একদম। কারো যদি চিকিৎসা পেতে বিলম্ব হয় কিংবা যদি চিকিৎসাটা ঠিক মতো না হয় তাহলে কি কি ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? আচ্ছা, যেগুলো নিউরোটক্সিক সাপ আমার দংশন করে থাকে এই ক্ষেত্রে যে সমস্যাটা হয় কিছু নিউরোলজিক্যাল ডিসএবিলিটি থেকে যায়। এগুলো কি পার্মানেন্ট নাকি রিভার্সিবল? না, যদি বেঁচে যায় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেকখানি তার পূর্বের কার্যক্ষমতা সে ফিরে পায়। আচ্ছা। ধরেন দেরি হওয়ার পরে তার নিউরোমাসকুলার প্যারালাইসিস হয়ে হুম তার ডায়াফ্রাম ক্ষতিগ্রস্ত হলো এবং তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হলো, সেক্ষেত্রে পেশেন্টকে ভেন্টিলেটরি সাপোর্টে নিতে হবে। হুম। নয়তো তার মানে কি পেশেন্ট রেসপিরেটরি ফেলিয়ারের কারণে মারা যাচ্ছে, মানে Respiratory শ্বাস প্রশ্বাসের শ্বাসযন্ত্রের ফেলিয়ারের কারণে মারা যাচ্ছে কিনা? রেসপিরেটরি ফেলিয়ার ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। হুম। দিস ইজ নিউরোমাসকুলার প্যারালাইসিস, যে আমার আচ্ছা। লাংসটা মুভ করছে না হুম। এবং আই নিড সাপোর্ট ফ্রম আউটসাইড। ওকে
বুঝতে পেরেছি। সো পেশেন্টের সিজেশন অফ রেসপিরেশনের কারণে মারা যাচ্ছে, আমরা এই কথাটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই নিউরোটক্সিক ফিচারগুলো সাপের বিষ চিকিৎসা করতে দেরি হলে অনেক সময় পেশেন্টের এই যে ড্রুপিং অফ আইলিড, চোখের পাতা পড়ে যাওয়া, কিংবা তার এই ঘাড় সোজা করতে না করতে না পারে, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন বা নিউস্টিগমিন জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকি, যেগুলো নিউরোমাসকুলার জাংশনের উপর কাজ করে আমাদের এই মাসেলগুলোর শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া যেগুলো যেগুলো মায়োটক্সিক, লাইক যে সাপ মাংসপেশিগুলোকে ভেঙে ফেলছে, এগুলাতে মায়োগ্লোবিন তৈরি হচ্ছে, র্যাপডোমাইলিসিস প্রক্রিয়াটা বলি আমরা। এর মাধ্যমে কিডনি যখন ক্ষতিগ্রস্ত হয়, অনেক ক্ষেত্রে আমরা ফ্লুইড দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাটা এত বেশি যে পেশেন্টের ডায়ালাইসিস প্রয়োজন পড়তে পারে। অনেক ক্ষেত্রে পেশেন্টের হেমোটক্সিক ফিচারের কারণে তো রক্তপাত বন্ধ হতে চায় না, ইভেন আফটার অ্যান্টিভেনম থেরাপি। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কিছু ব্লাড প্রোডাক্ট দিতে পারি, যেমন ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি, মানে সাদা রক্ত যেটাকে মানুষ চিনে যে নামে, আর প্লেটলেট দিতে পারি মানুষকে আমরা। অনেক ক্ষেত্রে আমরা ক্লটিং ফ্যাক্টরগুলো সাপ্লাই দিতে পারি। এই সাপোর্টিভ চিকিৎসাগুলো করার প্রয়োজন পড়তে পারে যদি আমরা সময় মতো সাপের বিষের চিকিৎসা অ্যান্টিভেনমের মাধ্যমে গ্রহণ না করি। বাংলাদেশে এই যে একটা বললেন যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, এইটা ছাড়া কি আর কোনো অ্যান্টিভেনম অ্যাভেলেবল আছে কিনা, বা আর কোনো স্পেসিফিক অ্যান্টিভেনম ইউজ করা হচ্ছে কিনা? বাংলাদেশে সাপের বিষের চিকিৎসায় একমাত্র রিকমেন্ডেড গাইডলাইন অনুযায়ী সেটা হচ্ছে এই পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম। তবে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম সমস্ত সাপের ক্ষেত্রে কাজ করে না, বেশিরভাগ সাপের ক্ষেত্রে এটা কাজ করে, দুইটা সাপের ক্ষেত্রে এটা কাজ করে না। একটা হচ্ছে সি স্নেক, অর্থাৎ সামুদ্রিক যে সাপগুলো রয়েছে, আর একটা হচ্ছে গ্রিন পিট ভাইপার। আমরা রাসেলস ভাইপার নিয়ে অনেক বেশি চিন্তিত, কিন্তু রাসেলস ভাইপারের এগেনস্টে এটি অনেকখানি, মানে প্রায় সবটুকুই কার্যকারিতার কম হচ্ছে গ্রিন পিট ভাইপারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যেটাকে লাউডোগা সাপ বলি বা সবুজ সাপ বলে, সবুজ বোড়া, এই সাপের এগেনস্টে এই অ্যান্টিভেনমের কার্যকারিতা কিছুটা কম। তো এটা কি আসলে রাসেল ভাইপারেরই আরেকটা টাইপ, গ্রিন পিট ভাইপার যেটা বলছেন? এটা রাসেলস ভাইপারের টাইপ, ইট ইজ ভাইপারের টাইপ। আমরা যখন সাপের ক্লাসিফিকেশন করি, ইলাপিডি, ভাইপারেডি, তো এই ভাইপারেডি ফ্যামিলির যে একটা সাপ হচ্ছে গ্রিন পিট ভাইপার। এটা ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ঢাকার মানুষজন তো তাও একটু মানে কিছুটা হলেও সচেতন, কিন্তু ঢাকার বাইরে মফস্বলে অথবা গ্রামাঞ্চলের মানুষজন এই সাপের কামড়ের পর কি করতে হবে এই ব্যাপারে কতটুকু সচেতন বলে আপনি মনে করেন? ঢাকায় বসবাস করা মানুষের জন্য সাপের কামড়ের জন্য সাবধানতা যতখানি প্রয়োজন, তার থেকে বেশি প্রয়োজন গ্রামের মানুষের জন্য। কেননা ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে মানুষই বসবাস করতে পারে না ঠিক মতো, এখানে সাপের বসবাস করার মতো খুব একটা জায়গা নেই। যেটা বেশি জানা প্রয়োজন সেটা গ্রামের মানুষের জন্য প্রয়োজন। আনন্দের ব্যাপার হচ্ছে যে গ্রামের মানুষজন কিন্তু সাপ দেখে আগে থেকে অভ্যস্ত, মানে ওরা নানা ধরনের কাজে বিভিন্ন ধরনের সাপ দেখে থাকে। এখন যে সমস্যাটা হচ্ছে, তারা প্রস্তুত, তারা অনেক কিছু জানে, যারা মাঠে কাজ করে তারা রেগুলার সাপ দেখে, যারা ফসলের গোলায় কাজ করে তারা প্রতিদিন সাপ দেখে, যারা মাছের ঘের করে তারা সাপ দেখে। এখন যে সমস্যাটা হচ্ছে যে রাসেলস ভাইপারের আতঙ্কে আমাদের অবিষধর যে সাপগুলো আছে বা যে সাপগুলো রাসেলস ভাইপার নয় তাদেরকেও নিধন করা হচ্ছে। এই ব্যাপারে মানুষজন খুব একটা সচেতন নয়। এই ছাড়া তারা যতখানি জানেন সাপ সম্পর্কে, যে তাকে কি করতে হবে কি করতে হবে না, সাপ থেকে বাঁচার জন্য কি করতে হবে, কোন সাপকে আমি আক্রমণ করব না, এই ব্যাপারগুলো গ্রামের মানুষজন কিন্তু মোটামুটি অভ্যস্ত, তারা সাপ দেখে এটাতে তারা জানেন। কিন্তু এই আতঙ্কটা আমাদের কিছুটা ক্ষতি করে ফেলছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বিষধর সাপ কোনগুলো সেটা আসলে আইডেন্টিফাই করতে পারার দরকার আছে। আপনি চিকিৎসক হিসেবে কি আসলে একটি সাপ দেখলে বুঝতে পারেন যে হ্যাঁ এটা বিষধর, এটা বিষধর না? যদি কোনো পেশেন্ট তার কামড় খাওয়া সাপ আমার কাছে নিয়ে আসে, তো সেক্ষেত্রে আমি বলতে পারবো কোনটা ভেনোমাস কোনটা ভেনোমাস নয়। কিন্তু যখন আমি মাঠের মধ্যেই সাপের কবলে পড়বো, তখন ওইটা হিসাব করার মতো অবস্থা আসলে বেসিক্যালি কারো থাকবে না। আমাদের উচিত যে কোনো ধরনের সাপের কামড় থেকে দূরে থাকার জন্য যা যা করার দরকার সেটা করা, মানে অ্যাভয়েড স্নেক বাইট। এটা ভেনোমাস না নন ভেনোমাস তার পরে হবে। আমাদের এখনো পর্যন্ত হাসপাতালে যে সাপের কামড়ের রোগীগুলো এসেছে, আমাদের ডাটা আছে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল এবং রাজশাহী মেডিকেলে, দেখা গেছে যে 78 থেকে 85% পর্যন্ত সমস্ত সাপের কামড়ে অবিষাক্ত। আচ্ছা, ওকে। শুধুমাত্র এই 15 থেকে 20% সাপের কামড় আমরা দেখেছি যে বিষধর। ইভেন বাংলাদেশে প্রায় 100 প্রজাতির সাপ পাওয়া যায়, তার মধ্যে 25-30% এরা হচ্ছে বিষাক্ত। সুতরাং সাপে আপনাকে যদি একটা র্যান্ডম সাপে যদি কামড়ায়, তাহলে 80% চান্স যে তার বিষ নেই। সুতরাং আতঙ্কিত হওয়ার শুরুতেই প্রয়োজন নেই। আপনি দ্রুত যদি চিকিৎসা নিতে পারেন তাহলে আপনি এটা থেকে রিকভার করতে পারবেন। বাহ। এবং অনেকে আমি দেখি যে বাসার চারপাশে হচ্ছে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে রাখা বা এরকম একটা প্রবণতা থাকে ইদানিং সাপের এই আতঙ্কের কারণে, এটা কতটুকু কার্যকরী? কার্বলিক অ্যাসিডের সাপের বিরুদ্ধে কোনো প্রমাণিত কার্যকারিতা নেই।
আচ্ছা। এটা আমাদের দীর্ঘদিনের বিশ্বাসের থেকে আমরা এই কাজটি করে থাকি। তবে এই ব্যাপারটা আসলে না করাই ভালো, কেননা সবার বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে। কার্বলিক অ্যাসিড একটি করোসিভ, এটা চামড়া একেবারে পুড়িয়ে না দিলেও কিছুটা ক্ষতি করে থাকে। অনেক বাচ্চা কাচ্চা আছে ভুল করে এটা খেয়ে ফেলে। সুতরাং এটা একটা এরকম শক্তিশালী কেমিক্যাল আমাদের আশেপাশে না রাখাই ভালো, কারণ এটি সাপের প্রিভেনশনে খুব একটা হেল্প করে না। তাহলে সাপের কামড় থেকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকে আমরা আমাদের আশেপাশে কিভাবে আমরা আসলে পরিবেশটাকে পরিষ্কার রাখতে পারি বা কি কি করতে পারি যাতে সাপ না আসে বাড়িতে? সাধারণত বিষধর সাপ মানুষের আশেপাশে বসবাস করে না। এদের বাসস্থান হচ্ছে ঝোপ জঙ্গলে, মানুষের থেকে দূরে, কেননা এরা কখনোই চায় না মানুষদেরকে বিরক্ত করুক। আমাদের আশেপাশে যাতে সাপ না আসে সেজন্য আমাদের প্রথম যে কাজটা করা দরকার সেটা হচ্ছে পরিবেশকে রক্ষা করা। আচ্ছা। সাপের যে বাসস্থানগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস না করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যেসব জায়গায় সাধারণত মানুষকে সাপে কেটে থাকে, যেমন ফসলের গোলাতে ইঁদুর থাকে, সেখানে সাপ আসলে আমরা যদি সেখানে অসাবধান অবস্থায় যাই তখন আমরা সাপের দংশনের শিকার হতে পারি। সুতরাং আমাদের এই ফসলের গোলাটাকে বাসা থেকে একটু দূরে রাখার যদি চেষ্টা করি আমরা। আচ্ছা। অনেক ক্ষেত্রে দেখা যায়, যেটা আমরা কমনলি শুনে থাকি, যে গ্রামে কোনো মহিলা হয়তো মুরগির ঘরে হাত দিয়েছেন, সেখানে সাপের কামড় খেয়েছেন। তো সাপ যতক্ষণ থ্রেটেন্ড ফিল না করে সে কিন্তু কামড়ায় না। তো আমাদের উচিত যে ওই সাপের যেখানে ভয় রয়েছে সেখানে হাত দেওয়ার আগে একটু শব্দ করা, একটু অপেক্ষা করা কিছুক্ষণ, কারণ মানুষের উপস্থিতি যদি বুঝতে পারে তাহলে সাপ ওখান থেকে চলে যাবে। আচ্ছা, এরপরের কথাটা একটু হাস্যকর শোনাতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে পেডি ফিল্ড গুলো রয়েছে, আমাদের যে ধানের ক্ষেত, এই ধানের ক্ষেতগুলোতে রিকমেন্ডেশন হচ্ছে যে গামবুট ব্যবহার করা, যেটা কৃষকদের জন্য আসলে একটু কঠিন। ওইখানে গামবুট নিয়ে চলাফেরা করাটা একটা কঠিন ব্যাপার। তারপরে প্রিভেনশনের জন্য একটা ব্যবস্থা করা। আর আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোর মাথাগুলো যাতে আমরা কেটে রাখতে পারি, যে আমাদের ছাদের সঙ্গে বা টিনের চালের সঙ্গে ওই সাপগুলো, কিছু কিছু সাপ রয়েছে যেগুলো ওই গাছ থেকে আমাদের গৃহে প্রবেশ করে। তো এই কানেকশনটাকে ব্রেক করা, এটা একটা আমাদের লক্ষ্য হতে পারে। আর হচ্ছে যে আমাদের আশেপাশের পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করা, কেননা শুধুমাত্র ইঁদুর নয়, আমাদের অনেক সাপ রয়েছে যেগুলো ছোট ছোট পোকামাকড় বা আমাদের বাসায় যে টিকটিকিগুলো পাওয়া যায় এগুলো তারা খেতে পছন্দ করে। সো এইসব কীট পতঙ্গ যাতে আমাদের বাসায় বেশি না থাকে, এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমরা মেনটেন করতে পারি, এগুলোই। আচ্ছা, বছরের এমন কি কোনো ঋতু আছে বা এমন কি কোনো সিজন আছে যে সময়টাতে সাপ বেশি দংশন করে, বা আসলে এরকম হলে কোন সময়টাতে এটা হয়? আচ্ছা, আমরা এখন যে সময়টাতে বসবাস করছি, এই মে জুন মাস থেকে পরবর্তী 3 মাস, অনেক ক্ষেত্রে 4 মাস পর্যন্ত দেখা যায় এটা হচ্ছে সাপের প্রজনন ঋতু। শুধুমাত্র রাসেলস ভাইপার নয়, অন্যান্য সমস্ত সাপই এই সময়ে তার বংশবৃদ্ধি করে থাকে। এবং এই বংশবৃদ্ধি করার সময় যেটা হয়, তার একটু খাদ্যের চাহিদাটা বেড়ে যায়। তো এই কারণে সে খাদ্যের সন্ধানে মানুষের আশেপাশে চলে আসে। আর এই সময়টা ছাড়া আমাদের দেশে এখন বেশিরভাগ সময় গরম থাকে, এছাড়া বেশিরভাগ সময় সাপে কিন্তু শীত নিদ্রায় থাকে, এরা মানুষের আশেপাশে থাকে না বা মাটির অনেক গভীরে চলে যায়। অন্যান্য সময় এরা বেশিরভাগ সময় কামড়ায় না, সাধারণত এই সময়টাতে বেশি কামড়ায়, মানে প্রজনন ঋতুতে বেশি কামড়াচ্ছে। এবং এর মধ্যে কিন্তু দিন রাতের কিছু ভ্যারিয়েশন আছে। যেমন বেশিরভাগ সাপই আপনাকে দিনের বেলা না কামড়ানোর চেষ্টা করবে, ওদের দিনের বেলাটা হচ্ছে রেস্টিং টাইম। আপনি যদি ওদেরকে বিরক্তও করেন তো ওরা প্রথমে চেষ্টা করবে আপনাকে অ্যাভয়েড করার জন্য, যখন আর অ্যাভয়েড করতে পারবে না তখন সে আপনাকে এসে দংশন করবে। কিন্তু রাতের বেলা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সে সামান্য বিরক্ত করলেই, মানে তুলনামূলক কম বিরক্ত করলেই সে অনেক ক্ষেত্রে তার আত্মরক্ষার জন্য দংশন করতে পারে। আচ্ছা, এবং রাতের বেলা হচ্ছে সাপ শিকারী পর্যায়ে থাকে বা বলা যায় যে হান্টিং ফেজে থাকে, ওই সময় তারা শিকার করতে বের হয়। মানুষ তো আসলে সাপের শিকার না, সুতরাং মানুষকে সাপ কখনোই শিকার করতে চায় না, আনলেস সে মানুষের কাছ থেকে কোনো থ্রেটের শিকার হয়। তার আগ পর্যন্ত সাপ কখনোই মানুষকে কামড়ানোর কোনো চেষ্টা করে না, মানুষের রক্ত খেয়েও সাপ বাঁচে না, সুতরাং মানুষের সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। একমাত্র মানুষই তার সাবধানতা হোক অসাবধানতা হোক, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, মানুষের সাপের কামড় খাওয়ার জন্য মানুষই দায়ী। আচ্ছা, খুবই চমৎকার একটি স্টেটমেন্ট করেছেন। এবারে জানতে চাবো যে বাংলাদেশের সাপের কামড়ের ঝুঁকিকে প্রভাবিত করে এমন কোনো ডেমোগ্রাফিক ফ্যাক্টর আছে কিনা, বয়স, লিঙ্গ বা হচ্ছে অঞ্চল ভেদে এর কোনো প্রভাব আছে কিনা? আচ্ছা, অঞ্চল ভেদে একটা সময় আমাদের এলাকায় কিছু দেখতাম আমরা এক সময়, যে গোখরা সাপের বিচরণ ক্ষেত্রটা ছিল হচ্ছে ওই সিলেট ডিভিশন, রাজশাহী ডিভিশন, ওইদিকে খুলনা ডিভিশনে কিছু ছিল। এখন দেখা যাচ্ছে সব ধরনের সাপ আসলে সব জায়গায় মোটামুটি কম বেশি পাওয়া যায়। সো এই সাপের প্রাপ্তির যে ডেমোগ্রাফিক ভ্যারিয়েশনটা
ওইটা এখন ওইভাবে আর দেখা যাচ্ছে না। রাসেলস ভাইপার একসময় ছিল যে শুধুমাত্র অল্প কিছু জেলাতে কনফাইন্ড ছিল, এখন দেখা যাচ্ছে এটা মানে সমস্ত বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। সো এরকম ডেমোগ্রাফিক্যালি এটাকে আলাদা করা এখন আর প্র্যাকটিক্যালি সম্ভব না, আমরা থিওরিটিক্যালি হয়তো পারতে পারি। আর এই যে এজ সেক্স যে ডেমোগ্রাফিগুলো আমাদের রয়েছে, এটার ভিত্তিতে আলাদা করে কোনো ডেটা এই মুহূর্তে আমার জানা নেই। আর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সাপের বিষের সঙ্গে কিছু কোমরবিডিটির সম্পর্ক আছে। যেমন যে রোগী আগে থেকে অসুস্থ, যেমন যার আগে থেকে কোনো কিডনি সমস্যা আছে, সে কোনো মায়োটক্সিক অর্থাৎ মাসেল ব্রেকডাউন করে এমন কোনো সাপে কামড়ালে তার মৃত্যুর সম্ভাবনা অনেক বেশি। যদি ডায়াবেটিক কোনো পেশেন্টকে সাপে দংশন করে, তার ইনফেকশন থেকে তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাবে। যদি কারো আগে থেকে রক্ত রোগ থাকে, এরকম যদি কোনো হেমোটক্সিক কোনো সাপ যদি তাকে কামড়ায়, তাহলে সেক্ষেত্রে তার রক্তপাত বন্ধ হওয়ার সম্ভাবনা কমে যাবে। অনেক আছে হার্টের ওষুধ খান, যেমন ইকোস্প্রিন মানে অ্যাসপিরিন জাতীয় ওষুধ যারা খান, এদের ক্ষেত্রে যদি কোনো হেমোটক্সিক সাপে কামড়ায় তাহলে তার রক্ত বন্ধ করাটা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে। সো এরকম কিছু কোমরবিডিটি অর্থাৎ সাথে অন্যান্য রোগের প্রকোপের কারণে আমাদের সাপের বিষের প্রভাব একটু বেড়ে যেতে পারে। এছাড়া বাকি ডেটাগুলো আমার এই মুহূর্তে জানা নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেকটা সময় দিয়েছেন। আমরা একেবারে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই সময়টায় আমরা আসলে সাপের কামড় নিয়ে বা স্পেশালি রাসেল ভাইপার নিয়ে যে অনেক ধরনের ভুল বা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে বিচরণ করছে, যেটা আতঙ্কের সৃষ্টি করছে, সেটাকে খানিকটা ডিবাঙ্ক করার ট্রাই করব। আমরা চেষ্টা করব যে সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য। এই কারণে আমাদের অনুষ্ঠানে একটি বিশেষ সেগমেন্ট আছে যেটাকে আমরা বলি মিথ অর ফ্যাক্ট। কিছু সামাজিক প্রচলিত ধারণা থাকবে যেগুলোকে আপনি এটা কি আসলে একটি মিথ অর্থাৎ গুজব নাকি এটা আসলে একটি সঠিক ধারণা সেটা আপনি বলবেন। তো আই এম হ্যান্ডিং ওভার দিস টু প্লে কার্ডস, একটা হচ্ছে মিথ এবং একটা ফ্যাক্ট। প্রথমেই মানে একদম খুবই প্রচলিত একটি ধারণা মানুষের মধ্যে যে রাসেল ভাইপার আসলে খুবই আক্রমণাত্মক এবং এরা কোনো রকমের প্ররোচনা ছাড়াই মানুষকে আক্রমণ করে। এটা কতটুকু সত্য? এটা মিথ। এটা আসলে সম্পূর্ণ মিথ্যা। রাসেলস ভাইপার সম্পর্কে প্রচলিত গুজবের মধ্যে এটি আসলে অনেক বড় একটি জায়গা দখল করে আছে। রাসেলস ভাইপার আক্রমণ করে এটা মনে হওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে রাসেলস ভাইপার যখন সাধারণত মানুষের থেকে দূরে থেকে বিশ্রাম নেয়, ও একটা এস শেপড কুণ্ডলি পাকিয়ে থাকে। আপনি যখন বেশি খোঁচাখুচি করবেন বা তাকে বিরক্ত করার চেষ্টা করবেন, তখন সে করে কি তার শরীরের সামনের অংশটা ছুড়ে দিয়ে মানুষকে কামড়ানোর চেষ্টা করে। তো এই জন্য মনে হয় সেকে আক্রমণ করার চেষ্টা করছে। আসলে আপনি বিরক্ত না করলে রাসেলস ভাইপার আপনাকে আক্রমণ করবে না। যাকে এই গুজবটা আসলে ভাঙাটা খুব জরুরি ছিল। রাসেল ভাইপারের বিষ মানুষের মাংস গলিয়ে দেয়, বলা হয় যে ফ্লেশ মেল্টিং, এটা কতটা সত্য? ও ইটস এ মিথ। আচ্ছা, রাসেলস ভাইপারের কামড়ে তিন ধরনের সমস্যা হতে পারে। পেশেন্টের নার্ভাস সিস্টেমের সমস্যা হতে পারে, পেশেন্টের মাংসপেশিতে সমস্যা হতে পারে। এটা মাংস গলিয়ে ফেলা নয়, ব্যাপারটা হচ্ছে যে মাসেল ফাইবার ব্রেকডাউন হয়। এটা আপনি বাইরে থেকে দেখতে পারবেন না যে তার মাংস গলে গলে পড়ে যাচ্ছে বা জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু এটাতে যেটা হয় সেটা হচ্ছে মাসেল ফাইবার ব্রেকডাউন হয় এবং ওই ব্রেকডাউন প্রোডাক্টটা আপনার কিডনিকে ড্যামেজ করে। এটা একটা ব্যাপার। আর যেখানে সাপে কামড়ায় রাসেল ফাইবার, এখানে কিছুটা ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে যে রাসেল ফাইবারের কামড়ের জায়গাটা আপনার ঘা হতে পারে, ওখানে ব্লিস্টার অর্থাৎ ফোসকা পড়তে পারে। যদি এটাকে মাংস গলানো ধরেন তাহলে ঠিক আছে। ওকে। অনেকের মধ্যে এমন একটি ধারণা আছে যে রাসেল ভাইপার বছরের পর বছর কোনো ধরনের খাবার ছাড়া বেঁচে থাকতে পারে। এটা আসলে জানার জন্য আপনাকে মানে সাপের ব্যাপারে কিছু জানতে হবে, ব্যাপারটা এমন না। যেহেতু রক্ত মাংসের প্রাণী, তারও মেটাবলিজমের প্রয়োজন আছে, সুতরাং তাকে স্বাভাবিক নিয়মে খাদ্য গ্রহণ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে হতে পারে রাসেলস ভাইপারের সমস্ত প্রজাতি সম্পর্কে আমাদের তো ওইরকম রিসার্চ ওয়ার্ক এখনো পর্যন্ত মানুষের অনেকের আয়ত্তের বাইরে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওদের হাইবারনেশন পিরিয়ডটা হয়তো একটু প্রলম্বিত হতে পারে বা অল্প খাবার এসে বেঁচে থাকতে পারে, কিন্তু খাবার দাবার ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকা এটা আসলে মানে সাপ কেন কারো পক্ষে সম্ভব না আসলে। অনেকে মনে করেন যে রাসেল ভাইপার জোড়ায় জোড়ায় ভ্রমণ করে, মানে অলওয়েজ একটা পেয়ারের মধ্যে থাকে, এটা কি ট্রু নাকি? এখানে আসলে একটা কার্ড রাখলেই পারতেন, আমি যা শুনছি সবই মিথ। আর রাসেলস ভাইপার জোড়ায় জোড়ায় ভ্রমণ করে এই ব্যাপারটা সম্ভবত আমাদের এই যে দীর্ঘদিনের সিনেমা নাটকে যে সাপের জোড়া জোড়া দেখানো হয়েছে, আমাদের মনসামঙ্গল কাব্য কিংবা আমাদের শিল্প সাহিত্যে যে ব্যাপারগুলো রয়েছে, এখানে বারবার প্রচারের কারণে ঘটনাটা ঘটেছে। রাসেলস ভাইপার সে স্বাভাবিক অন্যান্য সাপের মতোই একা থাকতেই পছন্দ করে, একা চলতেই পছন্দ করে। জোড়ায় জোড়ায় চলার মতো আসলে তার বুদ্ধিমত্তা নেই।
কোনো সাপেরই নেই ইনফ্যাক্ট। ওকে। এই যে অনেক সময় বলা হয় যে ইনফ্যাক্ট আমরা টেলিভিশন মিডিয়াতেও দেখেছি যে অনেক ব্যাপক হারে প্রচার হয়েছে যে রাসেল ভাইপার কামড় দিলে 16 সেকেন্ডের মধ্যে সমস্ত বিষ হচ্ছে গিয়ে বডিতে নিঃসরণ করে, এইটা কতটা সত্য? ও ইটস এ মিথ। মানে কোনো সাপের কামড়ানো 16 সেকেন্ড, এই শব্দটা কোথা থেকে আসলে আই ডোন্ট নো আসলে, কারণ এটা ভ্যারি করে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে রাসেলস ভাইপারের যতগুলো কামড় মানুষ খেয়ে থাকে, আমাদের যে কাছে যে ডেটা রয়েছে সেটা অনুযায়ী যদি 100টা সাপে কামড় দেয়, 100 বার সাপে কামড়ে রাসেলস ভাইপার, তার 30% ক্ষেত্রে অনলি এই আচ্ছা। সাপের বিষটা শরীরে প্রবেশ করে। 70% ক্ষেত্রেই রাসেলস ভাইপারের বিষ আপনার শরীরে প্রবেশ করে না, অ্যাকর্ডিং টু ডেটা। যদি এই ডাটা আমাদের কাছে My মানে God. বেশিও হয়ে থাকে, তাহলেও মানে সব রাসেলস ভাইপার কামড়ালেই আপনার শরীরে বিষ ঢুকে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। বরং এর থেকে গোখরা সাপের 50%, যে সাপে কামড়ালে আপনার শরীরে বিষ ঢুকবে এই চান্স 50%, আচ্ছা। এটা গোখরা সাপের ক্ষেত্রে। রাসেলস ভাইপারে দিস ইজ 30%। সুতরাং রাসেলস ভাইপারে কামড়ালেই যে আপনি 16 সেকেন্ডের মধ্যে মারা যাচ্ছেন, এই ব্যাপারটি সত্যি না। ও মাই গড। তাহলে কামড় দিলে হচ্ছে এই বিষটা ঢুকছে না কেন? মানে 30% মানুষের ক্ষেত্রে কেন হচ্ছে আসলে এটা এফেক্ট করছে না, বা বাকিদের ক্ষেত্রে কেন আচ্ছা, এফেক্ট করছে? মানে যে কোনো কিছু যখন কামড় দেওয়ার চেষ্টাটা সাপ করে, তখন তো জায়গা মতো পড়তে হবে সবকিছু। অনেক ক্ষেত্রে কাপড়ের উপর দিয়ে কামড়ায়, অনেক ক্ষেত্রে তার কামড়টা ঠিক মতো বসে না, অনেক ক্ষেত্রে সে ব্লাড সার্কুলেশনে যায় না, অনেক ক্ষেত্রে অন দ্য মুভ সে কামড়টা দিচ্ছে, সেক্ষেত্রে মানে ঠিক মতো টার্গেটে পড়ে না। আমাদের ডেটা অনুযায়ী আমি আপনাকে বললাম, যদি আচ্ছা, রাসেলস ভাইপার ঠিক মতো কামড়াতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু সে কামড়ে ধরে রাখে। অন্যান্য সাপের ক্ষেত্রে যেমন ছোবল দিয়ে পালিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, রাসেলস ভাইপার অনেক ক্ষেত্রে কামড় দিয়ে ধরে রাখে। এক্ষেত্রে সাপের বিষ ঢোকার সম্ভাবনা বেশি। বাট 16 সেকেন্ড আই ডোন্ট নো এই তথ্যটা কোথা থেকে আসবে। আচ্ছা, এবার একদম শেষ প্রশ্ন এবং খুবই ইন্টারেস্টিং একটা মিথ, সেটা হচ্ছে যে আমি বলবো না যে মিথ, আই রিয়েলি ডোন্ট নো যেটা মিথ নাকি ফ্যাক্ট, এটা আপনি ডিবাঙ্ক করবেন, এটা আপনার গুরু দায়িত্ব। আমরা অনেক সময় বাংলা সিনেমায় দেখেছিলাম যে কাউকে সাপে দংশন করলে ওই জায়গাটায় কামড় দিয়ে রক্ত চুষে ফেললে একদম সমস্ত বিষ শরীর থেকে বেরিয়ে যায়, এবং এই প্রক্রিয়াটা কিন্তু এখনো গ্রামে গঞ্জে অনেক মানুষ করে থাকেন। তো এইটা আসলে কি মিথ নাকি ফ্যাক্ট? এটা 100% মিথ, দুইবার দেখানো দরকার ছিল আসলে। মানে আমরা যখন সাপের কামড় খাওয়া রোগীকে হাসপাতালে আমরা নিয়ে যাব, তার আগে আমরা কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে। তার মধ্যে যে কাজটা করবো না বলে আমাদের বলা আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা, যে আমরা ওখান থেকে কখনো কোনো শার্প ইনস্ট্রুমেন্ট দিয়ে বা মুখ দিয়ে টেনে বিষ বের করার চেষ্টা করবো না ওখান থেকে। ওইখানে আমরা কোনোভাবেই ক্ষতি না করার চেষ্টা করব। খুব বেশি যদি আমাদের ইচ্ছা করে কিছু করতে, তাহলে আমরা সাবান পানি দিয়ে জায়গাটা পরিষ্কার করতে পারি, এর থেকে বেশি আর কিছুই না। আর একটু আগে একটা মিথ বললেন যে 16 সেকেন্ডের মধ্যে বিষ সমস্ত শরীরে ছড়িয়ে যাচ্ছে, তাহলে যে বিষ 16 সেকেন্ডে শরীরে ছড়িয়ে গেছে, সেই বিষ আপনি মুখ দিয়ে টেনে বের করবেন কিভাবে? সুতরাং আপনার মিথ যদি আমি সত্যি ধরি, তাও এই ব্যাপারটা মিথ। রাইট। গ্রাম বাংলার মানুষ কিন্তু এখনো সাপে কামড় দিলে চিকিৎসকের আগে কিন্তু ওঝাকে ডাকে। তো ওঝারা কিন্তু অনেক সময় মানুষকে আসলেই সুস্থ করে ফেলে। তো এটা কি আসলেই কোনো অলৌকিক কোনো কিছু কিনা? মানে ইজ ইট আ মিথ অর আ ফ্যাক্ট যে ওঝা? না, দিস ইজ এ মিথ। কারণ সাপের বিষের কামড়ের ব্যাপারে আমরা এতক্ষণ যে কথা বললাম, কমপ্লিটলি সায়েন্টিফিক কথাবার্তা ছিল সবকিছুই। মানে এটা খুব হাইলি স্পেশালাইজড একটা বিষয়, মানে মেডিসিনের বাইরে টক্সিকোলজির আন্ডারে পড়ে জিনিসটা। তো একজন গ্রামের মোটামুটি অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষের পক্ষে এই সায়েন্সটা জানা প্রথমত হচ্ছে একটু কঠিন, অসম্ভব আমি বলবো না, কঠিন। দ্বিতীয়ত হচ্ছে একটু আগে আমি আপনাকে একটা ডেটা দিলাম, সেই ডেটাটা হচ্ছে যে রাজশাহী মেডিকেল এবং চট্টগ্রাম মেডিকেলে যতগুলো সাপের কামড়ে রোগী এসেছে, তার মধ্যে 80%, অ্যারাউন্ড 80% ছিল নন ভেনোমাস। যে সাপের বিষ নেই সেই সাপের বিষ নামানো তো সহজ, তো ওঝারা সেই বিষগুলাই নামায় আচ্ছা, যেগুলাতে বিষ ছিল না। আর মানুষ মনে করে সুস্থ হয়ে গেছে। এক্স্যাক্টলি, মানে 100 জনের মধ্যে 80 জন ওঝার কাছে সুস্থ হয়ে যাচ্ছে, ডেটা তো এরকমই আসবে, ঠিক না? এই কারণে মনে হয় তারা সারিয়ে ফেলছে। যাকে অবিষাক্ত সাপে কামড়েছে সে যদি ঘরে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তাও তার কোনো ক্ষতি হবে না, এটার জন্য ওঝার কাছে যাওয়ার প্রয়োজন নেই। যার অবিষাক্ত সাপের কামড়ে সে দংশিত হয়েছে, সে ওঝার কাছে গেলে সমস্যা নেই, কিন্তু যে বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত হয়েছে সে ওঝার কাছে গেলে তার কিছু সময় নষ্ট হলো। এমন কিছু প্রক্রিয়া সেখানে করা হলো যেটা আমার বিষ ছড়াতে সাহায্য করলো। সো এই জিনিসগুলা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, এজন্য সাপে কামড়ালেই আমরা তো জানি না যে কোনটা বিষাক্ত সাপ আর কোনটা বিষাক্ত সাপ নয়, সেক্ষেত্রে আমাদের উচিত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। ইভেন অবিষাক্ত সাপের কামড়েও চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, কেননা যে কোনো সাপের কামড়ের ক্ষত থেকে আমাদের শরীরে টিটেনাস ঢুকতে পারে, ওখান থেকে আমাদের ইনফেকশন হতে পারে, ওই জায়গাটা পচন ধরতে পারে। সুতরাং কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা,
কোনো টিটেনাসের প্রয়োজন আছে কিনা বা অ্যান্টিভেনমের প্রয়োজন আছে কিনা, এই ব্যাপারটা নির্ধারণ করার জন্য আমাদের চিকিৎসকের উপর নির্ভর করাটাই আসলে বেশি যৌক্তিক বলে আমার মনে হয়। চমৎকার। আচ্ছা, বেদে বা বেদিনীদের আমরা দেখি যে তারা কিন্তু সাপ নিয়ে নিয়ে ঘোরাফেরা করে, সাপের সাথে খেলাধুলা করে। তাদেরকে কখনো আসলে সাপে দংশনের কারণে মারা যেতে দেখি না বা এই ধরনের ঘটনাগুলো দেখি না। আসলে তারা কিভাবে ইমিউন? না, তারা ইমিউন না আসলে। কারণ হচ্ছে যে তারা যে সাপগুলা নিয়ে ঘোরে, এই সাপগুলার যে বিষাক্ত অংশটা বা এটা একটা ব্যাপার হতে পারে যে তাদের বিষ যেখান থেকে বের হয় তারা ওই জিনিসটাকে কোনোভাবে ভেঙে ফেলতে তুলে ফেলতে পারে। দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি কোনো সাপকে ট্রেন করেন যে সে ছোবল দিবে না, তাহলে সে কিন্তু নিয়ে ঘোরা সম্ভব। মানুষ বাঘকে পোষ মানিয়ে ফেলছে, সাপকে পোষ মানিয়ে ফেলতেই পারে। আর নাম্বার 2 হচ্ছে যে বেদেদের যে সাপের কামড়ে মৃত্যু হয় না, এটা মানে সম্পূর্ণরূপে ঠিক না। কিন্তু সাপুড়ে সাপের কামড়েই মারা যায়, মানে এরকম নিউজ আমরা কিছুদিন আগেও দেখলাম তো, একটা ফরিদপুরে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু, এরকম একটা লোকের ছবি দেওয়া আছে সাপসহ। সো সাপের কামড়ে সাপুড়ে মারা যায়, তো সেটা কখন মারা যায়? সাপটাকে পোষ মানানোর আগে বা তাকে নির্বিষ করার আগে। যদি সেই সাপের কাছ থেকে আপনি আক্রমণের শিকার হন, তাহলে আপনি বেঁধে হলেও মারা যাবেন। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। এত বিজি স্কেজুলের মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, খুবই ভালো লাগলো এবং আই এম শিওর যে আমাদের যারা ভিউয়ার্সরা আছেন তারা এখান থেকে অনেক অনেক বেশি বেনিফিটেড হবেন। কারণ এখন আসলে রাসেল ভাইপার একটা আতঙ্কের নাম, কিন্তু সঠিক তথ্যগুলো পেলে কিন্তু সঠিক সময়ে চিকিৎসা করে এর থেকে নির্মূল হওয়া সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও। এতক্ষণ আপনারা উপভোগ করছিলেন আমাদের হেলথ স্টুডিওর আরো একটি পডকাস্ট। আশা করছি যে আজকের পডকাস্টে আমরা যে রাসেল ভাইপার বা স্নেক ভেনম এবং হচ্ছে সাপের কামড় এবং কামড়ের চিকিৎসা, প্রতিরোধ ইত্যাদি নিয়ে যে আলোচনাগুলো করেছি সেটা আপনাদের কিছুটা হলেও আতঙ্ক কাটাতে সাহায্য করবে এবং সাপ রিলেটেড নানাবিধ যে ভ্রান্ত ধারণা বা ভ্রমগুলো রয়েছে সেগুলো ভাঙতে সাহায্য করবে। এছাড়াও যদি আপনাদের অনুষ্ঠান রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো ফিডব্যাক থাকে, সেটা আপনি আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। পরবর্তী পডকাস্ট এপিসোডে আবারও চলে আসবো আমি, ডক্টর রানী। আজকের মতো সাইন অফ করছি এবং অবশ্যই বাসা বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করুন, কারণ এই সময়টায় কিন্তু ডেঙ্গুরও বেশ প্রকোপ আমরা দেখতে পাচ্ছি। তাই চেষ্টা করতে হবে যাতে ঝোপঝাড় না থাকে, কোথাও যেন পানি জমে না থাকে এবং আশেপাশে পরিষ্কার রাখার পাশাপাশি নিজের যে সেলফ হাইজিন সেটাও মেনটেন করার চেষ্টা করবেন। সবসময় ডাঙ্গুলির পাশে থাকবেন।